আমাদের প্রচুর ট্যালেন্টেড ইয়ং ছেলে আছে, কিন্তু গ্রাসরুট লেভেলে ওদের যোগাযোগটা ক্রমশ আস্তে আস্তে কমে যাচ্ছে। নাম্বার 2, সময়ের সাথে নিজেকে পরিবর্তন করা এবং মানুষ কি চাইছে সেটা বোঝার ক্ষমতা আস্তে আস্তে কিন্তু চলে যাচ্ছে বামেদের। যারা বৃদ্ধ হয়েছেন তারা তো চলে যাওয়ার কথা, এবং যারা ইয়ং জেনারেশন তারা কিন্তু জান না। আমার জানা এরকম অনেক বামপন্থী আছেন যারা নিজে এখানে বামপন্থী করছেন, নিজে ভোগ বিলাস করছেন, ছেলেদের কিন্তু বাইরে পাঠিয়ে দিয়েছেন। বামপন্থীদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে কিন্তু বর্তমান ওরা মনে করে বিজেপি। হকার উচ্ছেদ, বিভিন্ন স্টেশনের পার্শ্ববর্তী এলাকা থেকে হকার উচ্ছেদ, তার পাশাপাশি যারা এলাকায় দাগি আসামি তাদেরকে চিহ্নিত করে তাদেরকে এলাকায় ঘোরানো হয়েছে, এবং পাশাপাশি কিছু নেতা মন্ত্রী তাদের বিরুদ্ধেও উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এর পরিপ্রেক্ষিতে অন্যান্য বিরোধী দলের মধ্যে অন্যতম হচ্ছে বাম, তারা সোচ্চার হয়েছে। আজকে যেমন একটা ঘটনা, যে ঘটনাটা আমাদের প্রত্যেকের নজরে এসেছে, সেটা হচ্ছে যে বিচারাধীন বা হেফাজতে থাকা কাউকে বা কোনো বন্দীকে এভাবে পুলিশ রাস্তায় কোমরে দড়ি বেঁধে নাকি ঘোরাতে পারেন না। এই পরিপ্রেক্ষিতে হাইকোর্টে সওয়াল করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। তার কিছুদিন আগে আমরা দেখেছি যে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি অদিতি মুন্সির জন্য এবং তার স্বামীর জন্য তিনি মামলা লড়ছেন এবং পেশাগত কারণ দেখিয়েছেন সেক্ষেত্রে। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে এই পেশাগত জায়গা এবং আদর্শগত জায়গার মধ্যে যে অবস্থান, সেটা একজন মানুষের ঠিক কি হওয়া উচিত, পাশাপাশি বামেদের প্রাসঙ্গিকতা, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো বিশিষ্ট চিকিৎসক ডক্টর নারায়ণ ব্যানার্জির সঙ্গে। ডাক্তারবাবুর সঙ্গে কথা বলার আর একটা উল্লেখযোগ্য কারণ যে আমি জানি ডাক্তারবাবু আপনাকে এর আগেও বিভিন্ন রকমের কথা শুনতে হয়েছে, বিভিন্ন কটাক্ষ ফেস করতে হয়েছে, কারণ আপনি কোনো এক সময় বামপন্থী মানসিকতা থেকেই বিলং করতেন। তারপর যখন পরবর্তীকালে আপনি ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেন, তখন আপনাকে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে কটাক্ষ করেছে। কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন স্যার, যে এই বিচারাধীন বা হেফাজতে থাকা সেই ব্যক্তিকে যখন কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে কোনো বাম আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় সওয়াল করছেন, অদিতি মুন্সি এবং তার স্বামীর হয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য লড়াই করছেন, বলছে এটা পেশাগত স্থান। আপনি এটাকে কিভাবে দেখছেন? আপনিও তো একজন বিশিষ্ট চিকিৎসক, আপনার কাছে রোগী এলে তারা বলছে যে একজন রোগী এলে যেমন ডাক্তার কি করেন, তার কোনো অবস্থান না দেখে তাকে চিকিৎসা করেন। এই রোগীর জায়গা, ওকালতির জায়গা দুটো কি সেম হতে পারে? না, রোগী হচ্ছে প্রাণ বাঁচানোর ব্যাপার। এখানে আমরা ধর্ম, জাত কোনো কিচ্ছু দেখি না। নাম্বার 2 হচ্ছে বামেদের প্রচুর ট্যালেন্টেড ইয়ং ছেলে আছে, কিন্তু গ্রাসরুট লেভেলে ওদের যোগাযোগটা ক্রমশ আস্তে আস্তে কমে যাচ্ছে। নাম্বার 2, সময়ের সাথে নিজেকে পরিবর্তন করা এবং মানুষ কি চাইছে সেটা বোঝার ক্ষমতা আস্তে আস্তে কিন্তু চলে যাচ্ছে বামেদের। যারা বৃদ্ধ হয়েছেন তারা তো চলে যাওয়ার কথা, এবং যারা ইয়ং জেনারেশন তারা কিন্তু জান না। তা না হলে মীনাক্ষী মুখোপাধ্যায়ের থার্ড পজিশন কিন্তু উত্তরপাড়ায় 1.5 মাস ধরে থেকেও থার্ড পজিশন এবং 40,000 ভোট হয় না। কারণ মীনাক্ষী এক সময় ভাবা হয়েছিল উনি কিন্তু মমতা ব্যানার্জির একটা চ্যালেঞ্জ হতে পারে। কারণ আমাদের একটা জিনিস বুঝতে হবে, বামপন্থার আর বামপন্থী এক নয়। আমরা যে সময় পড়াশোনা করেছি সেই সময় আমাদের বেশিরভাগ আমরা ডাক্তার যে সময়কার অর্থাৎ 64 সালে যারা জন্মেছে তারা বামপন্থায় বিশ্বাস করত, তারা মনে প্রাণে বামপন্থী ছিলেন এবং তারা কমিউনিস্ট পার্টিকে সমর্থন করতেন, ভোটে জেতাতেন। কিন্তু আস্তে আস্তে দেখা গেল
যেমন আপডেট করতে হয় প্রত্যেক সিস্টেমকে, ইভেন মোবাইলকে রেগুলার আপডেট না করলে মোবাইল খারাপ হয়ে যায়, সেরকম বামপন্থা আমাদের দেশে কিরকম হওয়া উচিত সেই প্রাসঙ্গিকতাটা কিন্তু বাম নেতারা কখনো ভাবেননি, যার জন্য আস্তে আস্তে বামপন্থীরা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। 7.5% ভোট থেকে 5% হয়েছে। আমি 2 বছর আগে যখন লোকসভা ইলেকশনে বামপন্থীদের সাথে আমি তাদের সাথে র্যালিতে হেঁটেছি। ইভেন আমার এটা একটা ভাগ্য হয়েছিল লেট মিস্টার সীতারাম ইয়েচুরির সাথে মানে একটা গাড়িতে যাওয়া। একটা বিশ্বাস সবার থাকতে পারে, কিন্তু সেই বিশ্বাসটা এখনকার মানুষের কাছে, স্পেশালি জেনজির কাছে গ্রহণযোগ্যতা আছে কিনা সেটা বুঝতে হবে। নাম্বার 2, সবচেয়ে বেশি হিপোক্রিট আমি বামদেরই বলব। আজকে সব্যসাচী যা করেছেন সেটা হয়তো তার দিক থেকে একদম ঠিক আছে, যদি মানবাধিকার কমিশনে যায় হয়তো এই কেসটা বলবে না এটা এইভাবে করা যায় না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে লোকটা এরকম দোষী করেছে সে কি কোনো মানবিকতার ধার ধরেছে? সুতরাং এখানে টিট ফর ট্যাট। আর বিকাশ বাবুকে আমি খুব শ্রদ্ধা করি, কারণ আমার মনে হয় বামপন্থী যে কজন মানুষ আছেন সবচেয়ে ভালো উনি কিন্তু জ্ঞানী মানুষ, জানেন। কিন্তু আমি কখনোই অদিতি মুন্সির হাজব্যান্ডের এগেনস্টে বিকাশ ভট্টাচার্যের যদি কন্টিনিউয়াসলি দাঁড়ান, প্রথমবার দাঁড়িয়েছিলেন সেটা কিন্তু একটা আলাদা কেস ছিল, তারপরে যদি দেবরাজকে উনি সাপোর্ট করতে থাকেন তাহলে আমি কিন্তু ওনাকেও এই একই বিশেষণে আমি বিশেষিত করব। আমার সবচেয়ে বাজে লাগে কোথায় জানেন তো? বামপন্থীদের অস্তিত্ব এখন শুধু ফেসবুকে, এবং যারা আমাকে কন্টিনিউয়াসলি ট্রোল করে গেছেন তাদের যদি আমি প্রোফাইল পিকচারগুলো তুলে আমি যদি আমার এতে দিই, এক একজনে 100টা 150টা, একজনের আবার 0 ফলোয়ার দেখলাম কালকে। কারণ তাদের তো আর কোনো কাজ নেই, তারা জানে যে কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও। এবার তাদেরকেই যদি কেউ বলে যে তোমাকে 1 লাখ টাকা চাকরি দেব, তুমি ইউএসএ তে যাবে, তারা কিন্তু চলে যাবে। আমার জানা এরকম অনেক বামপন্থী আছেন যারা নিজে এখানে বামপন্থী করছেন, নিজে ভোগ বিলাস করছেন, ছেলেদের কিন্তু বাইরে পাঠিয়ে দিয়েছেন, সেরকম সবাই আছেন। আর এই মুহূর্তে যেটা অবসলিট হয়ে গেছে সে পুরনো বামপন্থা কেন? চায়না তো প্রোগ্রেস করেছে বামপন্থীদের হাত ধরে। চায়না কি সত্যিকার এরকম নীতিগতভাবে মানে? আর সবচেয়ে আমার অবাক লাগে, বামপন্থীরা গত 5 বছর ধরে অনায়াসে বলতে পারতো যে মমতা ব্যানার্জি দুর্নীতিবাজ, তার বদলে কিউবাতে আমেরিকা, ভেনেজুয়েলাতে আমেরিকা, ইরানে আমেরিকা, সেগুলো আমাদের বিদেশ মন্ত্রক বলতো। আমাদের এখানে তা নিয়ে তো আমাদের প্রচার করার কোনো দরকার ছিল না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি বলবো কিছু কিছু ইয়ং ছেলে এসছে, তারা প্রচন্ড ট্যালেন্টেড, কলতান, ওয়ান অফ দ্য বেস্ট। আমি বলবো এদের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে কলতান। তারপর ভালো কথা বলতে পারে, সত্যি ওদের সাথে কথা বললে বোঝা যায় যে ওরা সৎ, এই ইয়ং জেনারেশন। কিন্তু আনফর্চুনেটলি তাদের লিডার কেউ নেই, এবং তাদের না একটু চেঞ্জ করতে হতো। যে চেঞ্জটা করা, ওরা তো ভীষণভাবে ওই তাদের পলিট ব্যুরো কি বলবে এবং রাজ্যসভা কি বলবে, এবারে তাদের রাজ্যের হেড কমিটি কি বলবে তার উপর বসে থাকে। এখানকার মতো এই নয় যে যা বললো সেটাই। বিজেপিকে আরএসএস পরিচালনা করে ঠিকই, কিন্তু বিজেপির একটা বলার মুখ আছে। তৃণমূলের যেমন মমতা ব্যানার্জির কথা যা বললো সেটাকে এদিক ওদিক করে একটু তেল দিয়ে চালিয়ে দিল,
কিন্তু বামপন্থীদের যদি একটা ইস্যু আজকে হয়, ওনারা রাজ্য কমিটিতে আলোচনা করবে যে এটা নিয়ে করব কি করব না, ততক্ষণে কিন্তু সেই ইস্যুটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমি আবার বলবো, যদি যদি এদের মধ্যে সবার মধ্যে বাঁচতে চান, তৃণমূলের যারা ভালো ছেলে, আমি বলছি ঋতব্রত অরিজিনালি তো বামপন্থীর, বুদ্ধদেব ভট্টাচার্য ওনাকে এমপি করে পাঠান। বিজেপির যারা আছেন তাদের মধ্যে অনেক খুব ট্যালেন্টেড হতে পারে, কিন্তু বামপন্থীদের ছেলেরা তারা কিন্তু মাটি আঁকড়ে লড়াই করে, কিন্তু তারা না বুঝতে পারছে না যে তাদেরকে ফেলে নেতৃত্ব কিন্তু ক্রমশ মানুষ থেকে দূরে সরে যাচ্ছে। তাদেরকে সেটা বুঝতে হবে, মানুষকে এভাবে নিয়ে আসা যাবে না। কারণ ওই যে আগেকার দিনের স্লোগান ছিল না, কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও। নাম্বার 2, মানুষ মনে রেখেছে যে এত পর পর আন্দোলনের জন্য পরপর শিল্প চলে গেছে, কিন্তু ওরা অন্যভাবে ওটাকে কাউন্টারঅ্যাক্ট করতে পারে। যেমন জুট শিল্প মডার্নাইজেশন হয়নি বলে জুট শিল্প উঠে গেছে, কারণ জুটের বদলে আমরা মডার্নাইজ করতে পারতাম জুট শিল্পকে। আমরা শ্রমিকের কাজের সময়টা 8 ঘন্টা বেঁধে রাখা হয়েছে, ঠিক আছে, না হলে সেটাকে 12 ঘন্টা এক্সটেন্ড করা। কিন্তু জঙ্গি শ্রমিক আন্দোলন হয়েছে, এটাও তো ঠিক। সুতরাং বামপন্থীরা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে ইন্ডাস্ট্রি চলে যাওয়ার জন্য দায়ী নয়, এটা কিন্তু আমি বলতে পারবো না। বরঞ্চ যিনি চেষ্টা করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তাকে পার্টি থেকে বাধা দেওয়া হয়েছিল, নয়তো উনি যদি আজকের মতো ফ্রি হ্যান্ড পুলিশকে দিতে পারতেন তাহলে মমতা ব্যানার্জি আসতেনই না সিনে। সুতরাং আপনাদের একটা বুঝতে হবে, আমাদের বাড়ির সবাই বামপন্থায় বিশ্বাসী, কিন্তু বর্তমান বামপন্থা, যে বামপন্থা পশ্চিমবঙ্গে চলছে, তাদের পক্ষে মমতা ব্যানার্জিকে হটানো সম্ভব ছিল না। সুতরাং আপনাকে অল্টারনেট বাঁচতে গেলে, এবং আজকালকার দিনে যেভাবে আমাদের জিও পলিটিক্যাল সিনারিওতে ভারতবর্ষকে, আমি বলবো মিস্টার মোদি যেভাবে ভারতবর্ষকে রক্ষা করে চলেছেন, সেটা বামপন্থার পক্ষেও কিন্তু সম্ভব ছিল না। সুতরাং সব ভেবেচিন্তে পশ্চিমবঙ্গের মানুষ ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশনে বেছে নিয়েছেন, কারা 200টা পাবেন, কারা 1টা পাবেন, বা 208টা কে পাবেন, 1টা কে পাবেন। সুতরাং এখানে না বামপন্থা মরবে না, বামপন্থা সারা জীবন বাঁচবে, কিন্তু বামপন্থীদের একটু তাদের চেঞ্জ করতে হবে তাদের ওয়ে। তারা কি আটকাতে পারতেন না ট্রোলিং গুলো, যেগুলো খুব বাজে ট্রোলিং? ট্রোল হতে তো আমি অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু অনেকে তো অভ্যস্ত হয়নি। আমার পেশেন্টরা বলে আপনি আর এসব নিয়ে বলবেন না, আমি কিছু বলি না, হাসি। তার কারণ হচ্ছে আমার কাজটা ডাক্তারি, কিন্তু কানটা আমি খোলা রাখি, চোখটাও খোলা রাখি। সুতরাং কোথায় কি ঘটছে, ভালোকে ভালো, খারাপকে খারাপ আমি বলবো। কিন্তু আমি যখনই বিজেপির ফলে বলতে চাই, তখন আমাকে বিজেপির দালাল বলা হয়। যদি আমি বামপন্থের পরে বলতে চাই, তাহলে আমায় মাকু টাকু এসব বলা হয়। আর তৃণমূলের পরে তো জীবনে বলিনি, সুতরাং আমাকে আর ওই তিনও শুনতে হয়নি এখনো অবধি। কিন্তু দালাল কথাটা কিন্তু শোনা যাচ্ছে, এটা তো রেগুলার দেখি। কিন্তু আমার মনে হয় যারা অন্ধ বামপন্থী, তাদের একটু ভেবে দেখা উচিত। বামপন্থায় বিশ্বাস করুন, কিন্তু অন্ধ বামপন্থী হবেন না। যদি আপনারা চান পশ্চিমবঙ্গে আবার বামপন্থা ফিরুক, আপনারা একটু মাটির সাথে মিশুন। মানুষের, স্পেশালি বর্তমান ইয়ং প্রজন্ম 18 থেকে 25, তারা কি চাইছে সেটা দেখুন। সেইটার সাথে যদি না আপনি বুঝতে পারেন, কোনো দিন আপনার ওই 1 থেকে 2 বা 2 থেকে 10 হবেন, ক্ষমতা ফিরে পাবেন না। একেবারে স্যার, আরেকটা জায়গা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের পেশা এবং আমাদের মতাদর্শ বা আইডিওলজি। আমরা কোনো একটা সময়
আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে একটা ইন্টারভিউ করেছিলাম, সেখানে উনি পরিষ্কার বলে দিয়েছিলেন, আমরা ওনাকে প্রশ্ন করেছিলাম যে আপনি বিচারপতি হননি কেন, তখন উনি পরিষ্কার বলেছিলেন যে কোনো এক সময় জ্যোতি বসু আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তখন তাকে বলেছিলেন যে যদি তুমি বিচারপতি হও তাহলে তুমি এইভাবে দলের জন্য যে কাজ করা সেটা তোমার পক্ষে করা সম্ভব হবে না, কারণ সেখানে একটা নিউট্রালিটির জায়গা চলে আসবে, সেই জন্য তিনি বিচারপতি হননি। সেজন্য তার মতো একজন মানুষ যখন আজকে অদিতি মুন্সি বা দেবরাজের হয়ে কেস লড়তে যান এবং পরবর্তীকালে যখন তিনি বলেন যে মমতার যখন পাশে কেউ থাকবে না তখন আমি থাকবো, অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায় গভর্নমেন্টের বিরুদ্ধে একাধিক বিষয় নিয়ে মামলা করেছেন, এসএসসি থেকে শুরু করে আমরা দেখেছি যে একাধিক বিভিন্ন যে দুর্নীতি সেগুলোর বিরুদ্ধে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা করেছেন এবং মামলা করে তিনি সফলও হয়েছেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে আজকে তাহলে তার এই মতাদর্শ এবং পেশা এর মধ্যে এই বিতর্কটা কেন? বিতর্কটা পরে যদি বলি, আমার মনে হয় যে বামপন্থীদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে কিন্তু আমাদের বর্তমান, ওরা মনে করে বিজেপি, ভারতীয় জনতা পার্টি এবং আরএসএস হচ্ছে বামপন্থীদের সবচেয়ে বড় শত্রু। সুতরাং শত্রুর শত্রু আমার মিত্র, আমি যদি এইভাবে ভাবতে চাই, ইরেসপেক্টিভ অফ তার দুর্নীতি, হয়তো উনি সেটা ভেবেছেন, কিন্তু আমাদের বাড়িরই কেউ এটাকে নিতে পারেননি যে একজন 100 কোটি টাকা দুর্নীতি করেছে, তার ফলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাঁড়িয়েছেন, এবং যদি মমতা ব্যানার্জির হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাঁড়ান তাহলে কিন্তু আমার যেটুকু শ্রদ্ধা আছে চলে যাবে। কিন্তু আমি যদি সত্যি কোনো কেসে আমার উকিলের দরকার হয়, আমি কিন্তু ওনাকেই খুঁজব। সেক্ষেত্রে আমার মনে হয়, যেমন আমি এখনো কোনো দলের কিন্তু সদস্য নই, না ছিলাম সিপিএম এর সদস্য, না আছি কিন্তু বিজেপির সদস্য, সেই অবস্থায় থেকে উনি করতেই পারতেন, কিন্তু যখন একটা সিপিএম এর সদস্য হিসাবে দুর্নীতিকে প্রশ্রয় করছে যারা, তাদের সাপোর্ট করাটা আমার দিক থেকে আমি মানতে পারছি না। কিন্তু আমি ওনার হয়ে যদি বলতে চাই, শত্রুর শত্রু আমার মিত্র, সুতরাং আমার সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভারতীয় জনতা পার্টি, তার শত্রু হচ্ছে তৃণমূল কংগ্রেস, সুতরাং আমি তাদের হয়ে দাঁড়াচ্ছি। সুতরাং থাকতেই পারে এক একজনের এক এক রকম, কিন্তু জিনিসটা না আমরা সাধারণ মানুষরা ঠিক মেনে নিতে পারছি।